আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আবার আটক। জানিয়ে দেব বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। শুক্রবার আজ সন্ধ্যায় মিছিল বের করবে জামাত। এই সময়কে একান্ত সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে, বলছে শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আবারও আটক। যশোরে আলোচিত কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করেছে পুলিশ। বুধবার 10 জুন মধ্যরাতে তার নিজ বাড়ি শহরের পালবাড়ি গাজীরঘাট রোড এলাকা থেকে আটক করা হয়। তাকে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নাসিমা সুলতানা মহুয়া পালবাড়ি গাজীরঘাট রোড এলাকার সোহরাব আলী খানের মেয়ে। এর আগে 2025 সালের 8 ডিসেম্বর নাশকতা মামলায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন মহুয়া। পরে তিনি জামিনে মুক্তি পান। উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোরের জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর 3 আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় আসেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের পক্ষে ফেসবুকের সরব ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতেন মহুয়া। জানাবো বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। শুক্রবার আজ সন্ধ্যায় মিছিল করবে জামাত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামী। এই উপলক্ষে শুক্রবার 12 জুন বেলা 11:30টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। তবে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। দলের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবারের প্রেস ব্রিফিং এ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেখানে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে দলের পর্যবেক্ষণ ও অবস্থান তুলে ধরা হবে। দলটির দাবি, নতুন বাজেটের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে বাজেটের সামগ্রিক মূল্যায়ন উপস্থাপন করবে জামাত। এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর জামাতের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া কর্মসূচির অংশ হিসেবে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে একটি মিছিল বের করা হবে। এই সময়কে একান্ত সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তিনি। ফাঁসির আদেশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুযায়ী 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র। তিনি আরো বলেন, 2024 এর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটি কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল একটি সরকার পরিবর্তনের ষড়যন্ত্রমূলক আন্দোলন, যাতে দেশি ও বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত ছিল। শেখ হাসিনা আরো জানান, অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা দখল করা মোহাম্মদ ইউনূস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইনড বলে উল্লেখ করেছেন। এই ষড়যন্ত্রকে সফল করার জন্য ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল। তিনি আরো বলেন, এই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্ররা প্রকাশ্যে গণমাধ্যমে বলেছে আন্দোলন সফল করার জন্য তারা পুলিশ হত্যা করেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে। আন্দোলন সফল না হলে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনার কথাও তারা স্বীকার করেন। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে, বলছেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম এই সময়কে একটি দীর্ঘ একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা, ইস্তফা না দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা সব বিষয়েই খোলামেলা সবিস্তার কথা বলেছেন তিনি।
মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়েই নয়াদিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ঢাকা যে ইসলামাবাদের কাছাকাছি আসছে তেমন অভিযোগ উঠেছিল। নির্বাচনের পরেও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়ে চলেছে সে দেশের বর্তমান বিএনপি সরকার, এমনই দাবি বিভিন্ন মহলের। সরকারের পক্ষ থেকে একে নতুন কূটনীতি বা ভারসাম্যের কূটনীতি বলে যুক্তিও দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যবেক্ষণ, রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকতেই পারে, কিন্তু স্বাভাবিক সম্পর্ক রাখা আর পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্রকে ফিরিয়ে নেওয়া দুটো এক বিষয় নয়। এ সময় এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো সম্পর্ক হতে পারে ইতিহাসের সত্যকে স্বীকার করে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করে, বাংলাদেশের নিরাপত্তা আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে। কিন্তু আজ মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করা, পাকিস্তানপন্থী শক্তিকে পুনর্নির্বাসিত করা, সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে পাকিস্তানের প্রভাব বাড়ানো এবং তরুণ প্রজন্মকে পাকিস্তানের প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টা চলছে তার মধ্যে একটা গভীর রাজনৈতিক বার্তা রয়েছে। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, প্রথমে ইউনূস ও পরে তারেক রহমানের আমলে কি পাকিস্তানের অতি ঘনিষ্ঠ হয়ে উঠেছে বাংলাদেশে? মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশের এই অবস্থান পরিবর্তনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আওয়ামী লীগ সভাপতির জবাব, যারা আজ পাকিস্তানের সঙ্গে এই অতি ঘনিষ্ঠতাকে নতুন কূটনীতি বলে প্রচার করছেন তাদের কাছে আমার প্রশ্ন, পাকিস্তান কি ১৯৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে? তারা কি যুদ্ধ অপরাধের দায় স্বীকার করেছে? তারা কি বাংলাদেশের মানুষের ক্ষতকে সম্মান করেছে? যদি না করে তাহলে এত তাড়াহুড়া করে সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা কেন? পাকিস্তানের সঙ্গে এই অতিরিক্ত ঘনিষ্ঠতা শুধু কূটনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয়ের প্রশ্ন। যারা ১৯৭১-কে ভুলে যান তারা বাংলাদেশকে বুঝতে পারেন না। যারা বাংলাদেশকে পাকিস্তানের ছায়ায় ফেরাতে চান তারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিপজ্জনক খেলা করছেন। ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচনের পরে বহু মানুষ প্রকাশ্যে জানিয়েছিলেন, পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তি জামায়াতে ইসলামকে ঠেকাতে তারা বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছেন। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কি জামাত বিরোধী সেই রায়ের মর্যাদা দিতে পারছে? আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উত্তরে বলেন, যারা ভেবেছিলেন বিএনপি ক্ষমতায় এলে জামাতের চেয়ে অপেক্ষাকৃত ভালো হবে তারা ইতিহাস ভুলে গিয়েছেন। বিএনপি ও জামাত একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিএনপির হাত ধরেই বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধ অপরাধীদের দল জামাত ইসলামের পুনর্বাসন হয়েছে। জামাতে বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী, মুখে তিনি ভিন্ন নীতি আদর্শের কথা বললেও তারা উভয়েই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক চেতনার অংশীদার। এদের ভিন্ন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। হাসিনার পাল্টা প্রশ্ন, যদি মানুষ জামাতকে ঠেকাতে বিএনপিকে ভোট দিয়ে থাকে তাহলে বিএনপি কোন মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছে? কেন মাজারে হামলা হচ্ছে? কেন সুফিদের দরগা নিরাপদ নয়? কেন সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন? কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া, আদিবাসী কেউই নিরাপদ বোধ করছেন না? কেন পাঠ্যপুস্তক, সংস্কৃতি, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সব জায়গায় অসাম্প্রদায়িক চেতনার উপরে আঘাত আসছে? হাসিনার উদ্দেশ্যে প্রশ্ন ছিল, বিএনপি সরকারের সঙ্গে নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ইনিংস শুরু করেছে, এর ফলে কি আপনার অবস্থান দুর্বল হচ্ছে? সম্পর্কের স্বার্থে ভারত যদি আপনাকে বিচারের জন্য ঢাকায় ফেরত পাঠাতে চান